আমার বাবা আমার ওরাকান্দি যেতে যায় না, কি যে করি। গুরু চার ঠাকুর একবার হরিবরে বলল, তাই ভয় নাই, আমি তোর বাবারে বলি আসবানি। গুরু চার ঠাকুর গেল, হরিবরের বাবা আনন্দর সাথে কথা হলো। আনন্দ কি, তা হরিবর ওরাকান্দি যেতে চাই, তা যেতে দাও না কেন? কথাটা লক্ষ্য দিয়ে শুনবেন। গুরু চার ঠাকুর বলছে আনন্দের কাছে, আনন্দ হরিয়া তো ওরাকান্দি যেতে চাই, তা যেতে দাও না কেন? আনন্দ বলে, তাই 7 মাইয়ের পরে 1 সল, 7খান মাইয়ের পরে 1 সল। আমার পুরা কপাল যে আমার হরিবরের হরি কথা বলতে বলতে ঝরে চোখের জল। হরি বল, হরি বল। তা আমি ভাবি, যার হরিনাম করতে করতে চোখের জল ঝরে, একবার ওরাকান্দি গেলে আর যদি না ফেরে, আমার তো 7 মাইয়ের পরে 1টা সল। ও যেভাবে প্রেমে উদাসী, ও যদি একবার চলে যায়, আজ যদি না আসে, তাই বারণ করি তুই ওরাকান্দি যাস না। এত বড় প্রেমিক ছিল হরিবর সরকার। একদিন কালী আপনাদের কাছে বলি, লক্ষ্মীপ্রসাদ যে মায়ের চরণে দিয়েছি অঞ্জলি, কোন একজন শাখারু শাখা বেচতে আসে ওই জায়গায়। যখন শাখা বেচতে গেল, ওই শাখা কালী নেবে বলে শাখারুর কাছে গেল। ডাক দিয়ে শাখারুর কাছে কয়, শাখারু আমার কথা নিবা, 1 জোড়া শাখা দিবা, আমি তোমার হাতে শাখা পড়তে চাই। শাখারু বলে, তাই শাখা পড়বার দোষ নাই, কিন্তু পয়সা তো চাই, টাকা না দিলে শাখা দেব কোন জায়গায়? কালী 12 বছরের বালিকা হলো, অপরূপ তার চেহারা ছিল। ডাক দিয়ে শাখারুরে কয়, শাখারু আমি বলি তোমার দ্বারে পয়সা তো নাই আমার গোচরে, আমার বাবা থাকে নদীর ওপারে, নাম তার তারকচাঁদ গোসাই। বুঝতে পারছো মা? মন দিয়ে শোনো, হরি কথা শোনো। ওর মতো ওই হাগা হাতায় বেড়ানি লোক নাকি আমি? জায়গা পাই নেই, এটা বলে দাঁত দিয়ে কামড়ায় কাটা উঠতে গেছে শু নিয়ে। মানে আমি ওই সময় কয়টা কিসমিস গালে দিছি, আর ওই সময় কইছে দাঁত দিয়ে কামড়াইয়ে কাটা উঠছে। আর ওই কিসমিস খাওয়া যায়? তুই তো আমার জন্মের, তাই এত বাজে কথা শিখলি কবে? তোরে তো আমি আর শিখাই নাই। বারণীতি সবাই যাবা তো নাকি? কারা কারা যাবা দেই তো, হাত তোলো দিদি। লোক আছে যদি 1000, তার মধ্যে হাত উঠিছে মোটে 10টা। ভালো। তবে মতুয়াদের একটা তীর্থস্থান বারণী স্নান, এই স্নানে সবার করতে হয় গমন। কালী তখন মনে ভাবলো, তাই ডাক দিয়ে বললো, শাখার উদ্ধারে 1টা শাখা দেও আমার, 1 জোড়া দেও আমার। তাহলে পয়সা দেবে কে নাই? বললো আমার বাবা আছে। আমি বলি তোমার কাছে নদীর ওপারে থাকে বাবা আমার তারকচাঁদ গোসাই। তবে একটা কথা নাও, আমার বাবার মনে না থাকলেও থাকতে পারে, পয়সা যে জায়গা আমার কাছে শুনে লও। আমাদের ঘরের ভিতরে 3টা মাটি আছে, ওই মাঝখানের মাটির শেষে বাবা টাকা রাখছে। হয়তো বাবার মনে নাও থাকতে পারে। শাখারু ডাক দিয়ে বললো, তখন ওই সেমরির দ্বারে শাখারু তো আর জানে না যে 12 বছরের বালিকা হয়ে কালী এসে শাখা পড়ে যায়। শাখারু বলে, তাই ও সাঁতার দিয়ে দরকার নাই, তুমি কালী পুজো দিয়ে আসো, 2 জন একসাথে যাই।
মেয়েটা ডেকে বলে, তাই তাহলে আপনি একটু সময় বসেন, আমার নাই মনে আছে, ভাবো আমরা দুইজনে একসাথে বাড়ি যাব। ছলনা করে কালী চলে গেল, ছলনা করে কালী চলে গেল, শাখারু ধরা পড়ে গেল। অনেক সময় হয়ে গেল, দেখলো মেয়েটা চলে গেল, আর তো এলো না, গেল কোন জায়গায়? আমার এত শাখা বিক্রি করতে হবে, গ্রামে ঘুরতে হবে, এক জোড়া শাখা বেচে আর কয় পয়সা হবে? মন্দিরের কাছে গিয়ে দেখে তাই সে মেয়েটে আর নাই। শাখারু বুঝতে পারছে শয়তানি করেছে, আমার শাখা মারিছে। এখন কি করা যায়? যাকে আমার প্রমাণ তো দিয়েছে ওর বাবা আছে, অন্তত ওর বাবার কাছে যাই। নৌকা নিয়ে যখন ওপারে গেল, তারক গোসাই বারেন্দায় বসা ছিল, আমি তারক গোসাই, ভূমিকায় কি আমি তারক গোসাই না, তা কথা কও না কেন সাথা? আমার একটু জোর কমে গেছে, পড়ে গেছি কলে, ধরিছে বৃষ্টির জলে। আর সুর যদি ভালো না থাকে টান লাগে খালি তলে। কি করছি বুঝলি? তখন যে কি টান বুঝেছিস তুই? তারকের কাছে গিয়ে তখন শাখারু প্রণাম দিয়ে পায়, ডাক দিয়ে বলে, তাই আপনার একটা মেয়ে আছে, একজোড়া শাখা নিয়েছে, মেয়েটা কোথায় চলে গেল আর পাইনি, কথা নেবেন, ওই পয়সাটা দেবেন। তারক বলে, তাই আমার মাইয়া আছে মানে? বলে চেহারাটা কালো, বয়স 12 বছর হলো, অপরূপ এক জ্যোতি তার মধ্যে দিয়ে বের হতে লাগলো। দেখতে কালো, কিন্তু তারে যে দেখে আর না বেশে পারে না তারে ভালো। কি দিয়েছে কি, আমার কি হলো? আমি শাখা দিলাম, আমার কাছে শুধু বলল আমার বাবার কাছে বললে পয়সা পাবা, তুমি আমার কথা বাবার কাছে বললো, তা তুমি কথা নাও, তোমার মাইয়ে যখন পয়সা দাও। তারক গোসাই বলে, তাই বদনাম দেওয়ার জায়গা পাও নাই, আমি অনেক বিয়েই করি নাই, মাইয়ে আসে কোন জায়গায়? বলে তোমার মেয়ে নাই? না সত্যি তোমার মেয়ে নাই? নাই। বললাম তো আমি বিয়েই করি নাই। বলে আমার একটা কথা দিয়েছে, কিন্তু কি? বলে আপনার ঘরের ভিতরে 3টে মাইট আছে। আগে ওই যে ঘরে ঘরে মাইট রাখতো না, বড় বড় মাঠ রাখতো, রাখতো কি না, যেগুলো কালো কালো, ওইটা আমরা দেখতাম। বলো মাঝখানের মাঠে টাকা রাখা আছে, আমার কাছে কইছে, আমার এও বলেছে আমার বাবার বয়স হয়ে গেছে, বাবার মনে নাও থাকতেই পারি। তারক চিন্তা করে গিয়েছে তখন ওই মাঠে, হাত দিয়ে মাটির ভিতরে দেখে যে টাকাগুলো আছে। তারক গোসাই এসে প্রণাম দিয়েছে, শাখারু পায়। শাখারু বললে, আপনি বললেন আপনার মেয়ে নাই, তা পয়সা আসলো ও কোথার থেকে জানলো? এত বড় মিথ্যা বলতে পারলেন গোসাই? তারক গোসাই বলে, আমার মেয়ে নাই, তবে আমার যে একটা মেয়ে আছে, আমিও জীবনে তার দেখি নাই। আমার আর একটা মেয়ে আছে, সে আমার বহু আগের মেয়ে। বলে সে আবার কে? বলে চলো যাচ্ছি, চলো যাই দেখে আসি শাখাটা নিল কে, তুমি দেখবে না সে কোন মেয়ে? বলে চলো যাই। দুইজনে নৌকা নিয়ে যখন এলো, কালী মন্দিরের কাছে গেল, দেখে যে কালীর 2 হাতে 1 জোড়া শাখা পরা ছিল। তারক গোসাই বলল, শাখারু কথা নাও, যে শাখা জোড়া পরিয়েছিল একটু দেখো তো এই জোড়া কিনা। তারক যখন এই শাখারু যখন গেল, গিয়ে দেখতে পেল যে শাখা পড়াইছিল সেই শাখা মায়ের হাতে জল জল করতেছিল। বলে আমি দিলাম মেয়ের হাতে শাখা, এই কালীর হাতে কি করে এলো? তারক বলে, তাই আমার জন্মাবার আগে আমার এক মেয়ে আছে পুরো ভাগে, সেই আমার আদ্যাশক্তি মহামায়া, এই মা আমারে বাবা বলে তোমার কাছ থেকে শাখা নিয়ে যায়। শাখারু তোমার কপাল ভালো, ভাগ্য বসে তোমার কালী দর্শন হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত
এটা হলো তোমার ভাগ্য বলে, আমার ভাগ্যে নাই। তার গোসাই প্রণাম দিয়েছে, শাখারু পায়, দুইজন গড়াগড়ি যায়। শাখারু ডাক দিয়ে বলল, তাই আজকের থেকে এই যে শাখার ব্যবসা ছেড়ে দিলাম, আর এই ব্যবসা আমার দরকার নেই। তার গোসাই বলে, তুই ব্যবসা ছাড়বা কেন? বলে, যে ব্যবসা করিয়ে, যে শাখায় একবার দিয়েছি কালের হাতে পড়িয়ে, আর চাই না এই শাখা অন্য কেউ পড়ুক, এ হাত দিয়ে দেবো না। মনে আছে ভাবো, এই শাখা যখন একবার মায়ের হাতে দিয়েছি, এই ব্যবসা করতে করতে যখন মায়ের দেখা পেয়েছি, এখন জীবনের যে কয়টা দিন আছে আমি হরিনাম করে আমার মানব জীবন ধন্য করে আমি সেই তারক গোসাই। যদি বলেন এই তারকের ভূমিকায় শিশিরের পক্ষে কবি গান গাওয়া দায়। যে তারকের মুখের কথায় সাল না সরে এখনো পর্যন্ত 3.5 হাতের নিচে মশা নামে না। তুমি কার সাথে কথা কও এগুলো বুঝবা না? তোমার আলোচনা কার সাথে? হরিবর তোমার মুখে এসব কথা মানায় না। ওই হরিবরের কাহিনী তো আপনারা জানেন না। হরিবর যখন ওরাকান্দি যেত, হরিবরের বাবা আনন্দ বারণ করত, যেতে দিত না। হরিবর নালিশ করলো মহানন্দ পাগলের দ্বারে, আমার বাবা আমার ওরাকান্দি যেতে যায় না, কি যে করি। গুরুচাঁদ ঠাকুর একবার হরিবরে বলল, তাই ভয় নাই, আমি তোর বাবারে বলি আসবানি। গুরুচাঁদ ঠাকুর গেল, হরিবরের বাবা আনন্দর সাথে কথা হলো। আনন্দ কি, তা হরিবর ওরাকান্দি যেতে চাই, তা যেতে দাও না কেন? কথাটা লক্ষ্য দিয়ে শুনবেন। গুরুচাঁদ ঠাকুর বলছে আনন্দের কাছে, আনন্দ হরিয়া তো ওরাকান্দি যেতে চাই, তা যেতে দাও না কেন? আনন্দ বলে, তাই 7 মাইয়ের পরে 1 সল, 7খান মাইয়ের পরে 1 সল। আমার পুরা কপাল যে আমার হরিবরের হরি কথা বলতে বলতে ঝরে চোখের জল। তা আমি ভাবি, যার হরিনাম করতে করতে চোখের জল ঝরে, একবার ওরাকান্দি গেলে আর যদি না ফেরে, আমার তো 7 মাইয়ের পরে 1টা সল। ও যেভাবে প্রেমে উদাসী, ও যদি একবার চলে যায়, আজ যদি না আসে, তাই বারণ করি তুই ওরাকান্দি যাস না। এত বড় প্রেমিক ছিল হরিবর সরকার। এই জন্য হরিবর গান লিখেছিল, আমায় নাস্তানা বহুত কানে খাড়া করলি গৌর হরি, আমায় জাতকুলের পর দিয়ে বাটা করলি দেশান্তরী, আমায় নাস্তানা বহুত কানে খাড়া করলি গৌর হরি। ওর শেষে লেখা আছে, ঘরে গুরুজনার ভয় ফুকরিয়া কান দিতে না পারি। মানুষ কানতে কানতে ফুফানি ওঠে না? আমার গৌর বিনা জলে কায়, ঘরে গুরুজনার ভয় ফুকরিয়া কান দিতে না পারি। হরিবার যখন ঘরে বসে কান্ত, আনন্দ সরকার খোসা দিত, এ কান্দিস কেন, কি হারাইছে তোর এত কান্দিস? কারণ আনন্দ জানতো, কাঁদিস না, তোর যদি একবার প্রেমে ধরে, তোরে আমি ধরে রাখতে। আমার তারক হরিবর, মনোহর, অশ্বিনী, গোলক, মহানন্দ, এদের জীবন চরিত যদি খালি কেউ একটু দেখে, সেখানে প্রেম ছাড়া আর কিছু নাই। খালি প্রেম আর প্রেম, প্রেম আর একটা বাজে কথা কোনো জায়গায় নাই। দেখছো লীলামৃত পড়ে দেখছো কোন একটা বাজে ভাষা পাবা? নাই নাই নাই। আমারে যদি দেয় সেই তারকের ভূমিকায়, তাই ভাই, তাহলে প্রশ্ন যেভাবে হয়েছে তার জবাবে যাই, জবাব দিই। গান টান কত দূর গাতি পারবানি ঠিক নাই নাকি বাবা? আমি আমার মতো জবাব দিই, ধুয়ো নয়, ওরা গাবে নি। কয় বাপ বেটা, কয় বাপ বেটা মানে কয় ভাই, ওই একই হইল। হরি বল। তাহলে প্রশ্ন করেছে, আপনারা শুনেছেন সভা মাঝে, বলে অনন্য যুগে ভগবান নাম দিয়ে তরালো জীব খান। গুরুচাঁদ শিক্ষা দিল কেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। তুই কবে হলি এত বুদ্ধিমান?
হ্যাঁ, তোর এত ভালো প্রশ্নের টান। অনন্ত অসীম যদি দেখিবারে চাও, ধর্ম নয় আগে তুমি। অনন্ত অসীম যদি দেখিবারে চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। শিক্ষিত হতে কেন বলেছিল? আচ্ছা, আজকে এখানে নাম করা হচ্ছে না? দল এসেছে কি? দল চলে গেছে নাকি? অনুষ্ঠান হয়ে গেছে? কালকে এসেছিল? কয়টা দল হয়েছে? 100। তাহলে আমরা এখানে আজকে নাম করছি। এই সম্মিলন কয়দিন হলো? কত বছর ধরে হচ্ছে এখানে? বেশি দিন বোধ হয় নয়, 8 বছর। আমি এই মতুয়ার দলে বিরায় 35 বছর হয়ে গেল। সেসব সময় এসব জায়গায় এর কোনো খবর টবর নাই। চিন্তা করেন, আমি জবাব দিচ্ছি, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল। লক্ষ্য না রাখলে বোঝা যাবে না যে জবাবটা কি দিয়ে গেল। কি বলেছি? তাহলে আজকের কবিগানের ব্যয়ভার উনি বহন করলো। উনি একজন হাই স্কুল টিচার ছিলেন। উনি যদি গুরুচাঁদের আদর্শে অনুপ্রাণিত না হই, এই শিক্ষা যদি না পেত, যদি হাই স্কুল চাকরি না পেত, এই অর্থ যদি উনি সংগ্রহ না করতে পারত, আজকে এই কবিগান কি উনি দিতে পারত? তাহলে এই টাকার বিনিময়ে আজকে হরি কথা হচ্ছে এই সবাই। টাকাটা পেল কোন জায়গায়? গুরুচাঁদ ঠাকুর শিক্ষা করেছিল দান, সেই শিক্ষায় হয়ে বলিবান উনি অর্থ সংগ্রহ করে আজকে পিতার উদ্দেশ্যে তাই করছে সম্প্রদান। তাহলে শিক্ষা যদি না হতো আজকে এই হরিনাম হতো না। এই জন্য আগে শিক্ষার দরকার। এইখানে সম্মিলন কোনোদিন হতো না যদি আমার সমাজের মানুষ প্রতিষ্ঠিত না হতে পারত। আমার সমাজের মানুষ আজকে শিক্ষিত হয়েছে, হাই স্কুল মাস্টার, ব্যারিস্টার, উকিল, মোক্তার আছে, তারা শিক্ষিত হয়েছে, তাই তারা আজকে আরংঘাটা স্টেশনে মাঠে সম্মিলন করতে পারছে। এরা যদি শিক্ষিত না হতো, এই হরিবোল কোন জায়গা বলতে। এই জন্য আগে শিক্ষা গ্রহণ করে তোমার অধিকার আদায় করো। হরিনাম করবা কোন জায়গায়? অধিকার দরকার। এই মাঠ যদি না দিত, এই অনুষ্ঠান কোন জায়গা হইতো? রেল লাইনের পরে অনুষ্ঠান করা সম্ভব নাকি? তাহলে এই অধিকার তোমাদের ছিল না। তোমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে দেওয়া হতো না। তোমরা কোনো মন্দিরে গেলে তোমাদের কোনো প্রসাদ দেওয়া হতো না। যখন তোমরা যেতে মন্দিরে প্রসাদ চাইলে পুরোহিতের ধারে, পুরোহিত তখন প্রসাদ দিত ছুঁড়িয়ে। আর আমার মানুষগুলো ওই বাতাসা মাটির থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ফাঁসায় মশা দিয়ে খাত। তাহলে তোমাদের তো ধর্মের অধিকার ছিল না। কোনো শিডিউল কাস্ট যদি কোনো ধর্ম উপদেশ দেয়, ওরা বলেছিল তাই তার জিহ্বাখানা কেটে ফেলো সেই সময়। বুঝতে পারছেন কি? আমার মায়েরা, আমার সমাজের মায়েরা, এ কথা বলিস না, এ ছামড়ি এদিক টাকা, কবিগান শুনতে আসছিস? আমি বাজে কথা বলছি না, যতটুকু সময় কথা বলবো মূল কথাগুলো বলছি। আমার মায়েরা যখন রাস্তা দিয়ে যেত, তাদের আঁঠুর উপরে কাপড় পরতে হতো, পায়ে ঝাঁটা বেঁধে দিত। আজকে আমার মায়েরা এখানেও হরিনাম কীর্তন হয়েছে, মাতাম দিয়েছে, তারা বাহু তুলে হরিনাম করেছে। এই অধিকার কি করে পেল? গুরুচাঁদ ঠাকুর জেনেছিল, তাই শিক্ষা এলে অধিকার ফিরে পাবে, তবেই এরা নাম করার জায়গা পাবে। এই জন্য আগে শিক্ষার দরকার। আজকে আমার কথা আপনারা জানেন সবাই, মাধ্যমিকে মতুয়া দর্শনের উপরে একটা কোর্সেন হয়েছিল, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে, দেখেছেন তো? এই বছরে অল ওয়েস্ট বেঙ্গলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ছুটি ঘোষণা হয়েছে। বাবা হরি বল, হরি বল, হরি বল, উলুধ্বনি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এইটা কোনোদিন হতো না, এইটা কোনোদিন হতো না যদি আমার সমাজের মানুষ এমপি, এমএলএ, ব্যারিস্টার না হতো, যদি শিক্ষা না পেত, চিরদিন আমাকে ওই কাদার মধ্যে দিয়ে ল্যাঠা মাছ আতায় বেড়াতে হতো। হরি বল। কথা বোঝা গেছে কি?
এই জন্য আগে আছে শিক্ষার প্রয়োজন, শিক্ষায় অধিকার আদায় করো, তারপরে ধর্ম করার স্থান তুমি পাবে সর্বজন। একখান প্রশ্নের জবাব হয়ে গেল, ছোট্ট ছোট্ট করে দিচ্ছি বাবা। আমি জানি বৃহৎ সভা গাইতে হয়, কিন্তু আমার কিছু করার নাই। আর কি কইছে ক, বলে গুরুচাঁদকে কেন ভগবান কয়? তা গুরুচাঁদে ভগবান কবে না কবে কারে? অবতার হিসাবে ভগবান, অবতার হিসাবে ভগবান। যদি বলো কর্ম হিসাবে ভগবান, কর্ম হিসাবে ভগবান। পিতা এক প্রকার হয় নাকি জানো না? লালন পিতা, জন্মদাতা, পালন পিতা, পিতৃদাতা, তাই না? কত প্রকার পিতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এইবার কই গুরুচাঁদের কথা। বাবা গুরুচাঁদ যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, সামান্য মানুষ নন তিনি। স্বয়ং ভোলা ত্রিপুরারি যিনি ছিল বসে শোনেন জ্ঞানী দল, সেই ত্রিপুরারি এবার গুরুচাঁদ হয়ে এলো। প্রমাণ দিল কোন জায়গায়? থাকেন একটু ধৈর্য ধরে আমি শোনাই। হর আর পার্বতী তারা দুইজন পুরাণ সিদ্ধান্ত অনুসারে অবতার অনুক্রমে তিনি যে ভগবান, আগে এই সিদ্ধান্ত শোনাই সভাস্থান। হর পার্বতী মিলনে গেল, বসে শোনেন জ্ঞানী দল। মিলন দেখে দেবতারা অট্টহাসি করেছিল। যখন অট্টহাসি করে বসে শোনেন নারী নরে, ভোলানাথ খেপে গেল দেবতাদের পরে। এই মিলনের মধ্যে দিয়ে সৃষ্টি আস্বাদন হয়, আর তোরা আমাদের মিলন দেখে অট্টহাসি করলি, অভিশাপ করলাম দান, তোদের দেবতা কুলে আর কোনোদিন জন্মাবে না সন্তান। ভোলানাথের অভিশাপ হয়ে গেল। আদ্যাশক্তি মহামায়া একদিন ভোলানাথের কাছে কয়, ঠাকুর আমার কথা নিবা, আমার একটা পুত্র দিবা, আমি তোমার কাছে একটা পুত্র সন্তান চাই। ভোলানাথ করে না, ছেলে তোমার হবে না। বলে কেন? বলে কেন তুমি জানো না, যেদিন তুমি আমি দুইজন হয়েছি মধুর মিলন, আমাদের মিলন দেখে অট্টহাসি করল দেবতাগণ। আমি অভিশাপ করেছিলাম অর্পণ, তোদের দেবতা কুলে আর কোনোদিন জন্মাবে না নন্দন। আচ্ছা তাই যদি হয়, আমি বলি তোমার ধারে, তা তুমি যে পড়ে যাও দেবতাদের ভিতরে, ওই সাথে আমার ওই দিন মনে ছিল না, তাহলে ওই অভিশাপ আমি দিতাম না। এখন তো তোমারও চলবে না। দুর্গা ডাক দিয়ে বলে, তাই তো অভিশাপ দেওয়ার সময় বিবেচনা করে দিতে হয় না? আমার মাতৃত্ব জন্ম নষ্ট হয়ে গেল, আমি পুত্র এখন কোথায় পাবো বলো? তখন দুর্গা ডাক দিয়ে বলে, তাই কি করা যায়? ভোলানাথ বলে, তুমি কাজ করো, তাড়াতাড়ি হিমালয় পদদেশে চলে যাও। পর্বতের গহ্বরে আদ্যাশক্তি মহামায়া 100 বছর সাধনা করে। 100 বছর সাধনা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। সাধনায় যখন সিদ্ধি লাভ করল, সিদ্ধি লাভ করার পরে দুর্গা যখন এলো ঘরে, এসে দেখে যে ঘরের ভিতরে স্বয়ং হরির অংশ হয়ে গণেশ জন্ম নিয়েছে তার গর্ভাধারে। এটা কিন্তু রজবীর্যের দ্বারা নয়। দুর্গা যখন ঘরে এলো, দেখে যে ঘরের ভিতর থেকে একটা বাচ্চা চিৎকার করতেছিল। কাছে গিয়ে দেখে তাই ছেলেটা একেবারে কোমা নয়, ওর কপালে টিপ জল জল করে, অপরূপ চেহারা যেন ওর ভিতরে, শঙ্খ চক্র গদা পদ্ম রূপ আছে ওর মধ্যে, ধ্বজব্রজাঙ্কুশও দেখতে পাই। এ পুত্র তো সামান্য নয়। ডাক দিয়েছে, কোথায় আছো ভোলানাথ গোসাই? ভোলানাথ যখন এলো তখন দেখতে পেল, ভোলানাথ বুঝতে পারল, মহামায়া এ সল কিন্তু যেমন তেমন সল না। বলে কে? বলে তুমি বোঝো না, চেয়ে দেখো তাই ঊর্ধ্বভাবে শোষবিত রেখা হাতে পায়, ওর চরণে ওর সর্বাঙ্গে ঈশ্বরীয় চিহ্ন। বলে তে কে? আমার তো মন হয়েছে ক্ষুণ্ণ, এ কে? ভোলানাথ বলে, তাই স্বয়ং হরি তার অংশ হয়ে গণেশ হয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে, এ আমাদের তো নয়। ভোলানাথ পড়ে গেল দায়। ডাক দিয়ে বলে, গণেশের ঠাই, তুই আমার পুত্র হলি, আমার দায় ঠেকালি।
তাহলে তোর কাছে আমি ধরা পড়ে যাই। আমাদের কোনোদিন পুত্র হতো না, অন্তরে করি ধারণা। তুই যখন ফুরালি বাসনা, আমার মনে আছে ভাবো, তুই যেমন আমার পুত্র হলি, একদিন আমি তোর পুত্র হয়ে যাব। বুঝতে পেরেছেন? তুই যখন আমার পুত্র হলি, একদিন আমি তোর পুত্র হয়ে যাব। এই যে কথা হয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল। সত্য ত্রেতা দাপর চলে গেল। কলির মধ্যাহ্নকালে মহাপ্রভু অবতার হলো। ভোলানাথের এক অংশ, এক রুদ্র অংশ রূপে অদ্বৈত গোসাই জন্ম নিয়েছিল। অদ্বৈত গোসাইকে শিব শক্তি অবতার কয়, অংশ। সেই স্বয়ং ভোলানাথ কোনোদিন গুরুচাঁদ হয়ে আসে নাই, নররূপে জগতে আসে নাই। শ্রীহরি অবতার হলো, ধর্ম প্রতিষ্ঠিত করল, ধর্ম দিয়ে জগতে মাতালো, হরি নাম প্রেম একত্রিত করল। এখন হরি চিন্তা করলো, তাই আমি ধর্ম দিয়ে জগৎ মাতালাম, তা তো হলো। চার যুগে যে জাতি ছিল, যাদের কথা কেউ ভাবলো না, তারা পতিত হয়েই থাকলো। এইবার অন্তরে আছে, ভাবো, এই পতিত উদ্ধার করিতে, ধর্ম কর্মের মধুর মিলন ঘটাতে আমি স্বয়ং ভোলানাথকে আহ্বান করব। হরি বল, হরি বল, হরি বল। হরিচাঁদ ঠাকুর ধর্ম দিল, আর ধর্ম আর কর্মের মিলন ঘটাতে। একটা সংসার শুধু ধর্মের দ্বারা চলে না। সংসারকে চালাতে গেলে যেমন ধর্মটাকে ধরে রাখা চাই, তেমনি ধর্মযুক্ত কর্ম হওয়া চাই। একজন বৈরাগী যদি দিন ভরে মালা টেপে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, টা দেবে নাকি ডারে, না খেয়ে থাকতে হবে নিশ্চিত হয়ে পড়িয়ে। ব্যাপারটা কি? খালি ধর্মে কাজ হবে? আমার কথা বোঝা যাচ্ছে কি না? দিন ভরে মালা টিপলাম, পয়সা পাবানি কোন, অত না খেয়ে সিটে পড়তে হবে না। এই মেলায় যাও, মালা টিপে যায়, কাউকে আমার একটা খেলারটা দাও, দি দেবে নেই, দেবে না, কয়খান দেবে নেই, দেবে? ইস সাইয়ে দেখো গে, মালা নিয়ে যাই টিপে কাউকে হরে কৃষ্ণ দে ভাই, এটা খেলনা দে, কবে না টিপা টিপি নিয়ে সরিয়ে যাও, পয়সা দাও। তাহলে খালি ধর্ম করলে হবে না, তার সঙ্গে কর্মের দরকার। এই জন্য হরিচাঁদ ঠাকুর যিনি ধর্ম দিয়ে গেলেন, তিনি গুরুচাঁদ কর্ম এনে করল প্রতিষ্ঠান, ধর্ম কর্মের মিলন ঘটালো। গুরুচাঁদ যে ভগবান হলো, সেই ভোলানাথ যে গুরুচাঁদ হলো, প্রমাণ কোন জায়গায়? বিচরণকর্তার হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়ে দেখবেন সবাই। বিচরণকর্তা লিখেছে তাই, যেদিন শান্তিমাতা বাচ্চা প্রসব করে, শান্তিমাতা দেখে তখন ওই যে ঘরে, ওই ঘরের চালের পরে অজানায় এক পাখি উড়ে এসে ওই চালের পরে পড়িয়ে, ওই পাখি বলেছিল বারে বারে, স্বয়ং ভোলানাথ এসেছে, ওরা কান্দি বাজে। হরি বল, হরি বল, হরি বল। একটা অজানা পাখি, তার কেউ চেনে না, কেউ জানে না, সে বারে বারে ওই ঘরের চালের পরে ডেকে বলছে, তাই ওরা কান্দি ধন্য হলো, স্বয়ং গুরুচাঁদ অবতীর্ণ হলো, স্বয়ং গুরুচাঁদ আমার ভোলানাথ গোসাই। হরি বল, হরি বল। বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আরো আছে। লোচন গোস্বামী সেদিনে ছিল, যখন শান্তিমাতা বাচ্চা প্রসব করলো, প্রসব করা তো না, ওনার বায়ু গর্ভ ছিল। গুরুচাঁদ কোনো রজবীর্যে আসেন নাই। বায়ু গর্ভে যখন এলো, জন্ম নেওয়া মাত্র বম বম শব্দ উচ্চারণ করতে লাগলো। লোচন গোস্বামী, হীরামন গোলক, আরও ছিল কয়েকজন, ডাক দিয়ে বলে, গুরুচরণ, এই হরিচরণ, আমার হরিচাঁদ ডাক দিয়ে বলে, তখন তাই অলোচন সল দেখি যে ছেলে হয়েছে বলে খবর পাই। তাড়াতাড়ি যখন কাছে গেল, এ কথা যাবেন না ভুলিয়ে সভা তলো, ওই কাছে গিয়ে দেখতে পায় যে ছেলেটার জন্ম হয়েছে, তার অঙ্গ থেকে একটা জ্যোতি ফুটে উঠেছে। ওই জ্যোতি এসে মিলন হয়েছে হরিচাঁদের পায়।
ছেলের অঙ্গ থেকে জ্যোতি এলো, ওই যে তুই এসে প্রণাম করলো হরিচাঁদের পায়। আর ছেলের অধর থেকে বোম বোম শব্দ উচ্চারণ হয়। লোচন গোস্বামী বলে, আমি কালকে রাতে স্বপ্ন দেখেছি, আমাকে বলেছে ভোলানাথ গোসাই আমি ওরাকান্দি অবতীর্ণ হচ্ছি লোচন, আর কোনো ভয় নাই, কলিযুগের দুর্দশা ঘোচাতে আমি এলাম এবার অবনীতে, তাই স্বয়ং ভোলানাথ অবতীর্ণ হলো ওরাকান্দির। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অন্তরে করেন ধারণা। তাই পঞ্চাননকে আমরা অবতার বলে পাই। যদি বলো অবতার, তাই। এইবার তারে কর্মের দ্বারা ভগবান কয়। কোন কর্মের দ্বারা কয়? বসে শোনেন নারী নরে, 4,500-এর উপরে স্কুল গড়ে। একটা দুটো স্কুল করলে তো হয়। গুরুচাঁদ ঠাকুর যিনি 4,500-এর উপরে স্কুল গড়েছিলেন, তিনি শুধু কি তাই যে মানুষগুলোকে চণ্ডাল বলে গালি দিত? বসে শোনেন, কথায় সত্য। 1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চণ্ডাল গালি মুছে দিয়ে নমশূদ্র কুল্য লিখিত। এ কথা তো মিথ্যা নয়। হরিচাঁদ ঠাকুর লীলাসাঙ্গ করে চলে গেল, পুরো বাংলাদেশের অবস্থা ভয়াবহ হয়ে গেল। এমন একটা পরিস্থিতি দেখা গেল, সেই মুহূর্তে যারা ছিল অনুন্নত সম্প্রদায়, এদের বেঁচে থাকা হয়ে গেল দায়। ওরা গিয়ে শশীভূষণ ঠাকুরের কাছে কয়, আমরা পড়ে গেছি ফেরে, কি বলবো গোসাই তোমার ধারে, এখন অর্থ না হলে কোনোভাবে আমাদের বেঁচে থাকা হয়ে গেল দায়। শশীভূষণ ডাক দিয়ে বলে তখন ওদের ধারে, তোমরা একটা সভা তৈরি করে ডাক দাও বাবা গুরুচাঁদের, দেখি বাবা কি কয়। একটা সভা তৈরি করলো, এ কথা বলা ভালো। গুরুচাঁদ ঠাকুরকে নিমন্ত্রণ দিল, ওরা ধরলো সবাই বাবা গুরুচাঁদের পায়। বল কি বলবো বাবা তোমার ধারে, আমাদের অর্থ না হলে আমরা যাব জানে মরিয়ে। গুরুচাঁদ ঠাকুর তখন শশীভূষণকে কয়, শশী রে, আমার বাবা দায়িত্ব দিয়ে গেছে মোরে। কি দায়িত্ব দিয়েছে আমারে? আমার বাবা বলেছে মোরে, এই অনুন্নত জাত তুলে দিয়ে দিলাম তোর হাতে ধরি, কথা নিবি, যদি পারিস এই সমাজটাকে একটু জাগাইয়ে রাখবি। শশী কি করা যায়? শশীভূষণ বলে, তাই তোমার ভক্তের অপমান হলে তাতে তো তোমার অপমান হয়। জায়গা জমি বেচে দিল 19,000, 19,000 টাকা। সেই দিন এই অনুন্নত সমাজের মধ্যে গুরুচাঁদ ঠাকুর বিলিয়ে দিয়েছিল 19,000। তখনকার 19,000 টাকা মানে এখন 19 কোটি টাকার সমান। দরবারে মেডেল দেবে, ব্রিটিশ সরকারের দরবার থেকে মেডেল দেয়। মেডেল পাবে 252 জন, তার মধ্যে নমশূদ্র মোটে 1 জন। কে জানো? তিনি গুরুচাঁদ ঠাকুর। এর আগে 1 নমও কোনোদিন মেডেল পায় নাই। গুরুচাঁদ ঠাকুর যদি ওই দরবারে এদের মুক্ত করে না যেত, আজকে ওই পার্লামেন্ট দরবারে বসার জায়গায় এদের হতো। আর আম্বেদকর সাহেব অনেক পরে, আম্বেদকরের ডেট অফ বার্থ 1891, আর গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846। এটা বোঝো না কেন? গুরুচাঁদ ঠাকুর যিনি ওই মেডেল আনতে গিয়ে কত অত্যাচারিত হলেন তিনি। তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন ফরিদপুরের কুমোদ বিহারী মল্লিক। গুরুচাঁদের প্রচেষ্টায় চাকরি। নমশূদ্র সমাজে প্রথম চাকরি হয়েছিল শশীভূষণ ঠাকুরের। গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ছিল, প্রথম চাকরি শশীভূষণের হলো। এ কথা বলা ভালো। শশীভূষণ ঠাকুর পড়াশোনা করে যখন চাকরি পেল না, গুরুচাঁদ ঠাকুরের কাছে দুঃখে বলেছিল, বাবা তোমার জাতের মধ্যে জন্ম নিয়ে আমি যে কি ভুল করেছি। বলে কেন? বলে এই জাতে জন্ম না নিয়ে যদি হায়ার কাস্টে জন্ম নিতাম, আমি যে কতদিন আগে চাকরি পেতাম। বাবা গুরুচাঁদ বলে, তাই তোমার ভয় নাই, চুপ করে থাকো। তোমারে চাকরি দিতে কেউ আসছে তোমার সাথে, তুমি কলকাতা যাও, দেখা করো তার সাথে। কলকাতা চলে গেল, মীর সাহেবের সঙ্গে দেখা হলো।
মীর সাহেব ফিরে এলো, গুরুচাঁদ ঠাকুরকে পরীক্ষা করেছিল। মীর সাহেব কি চাকরি দিতে এসেছিল? নয় নয় নয়। মীর সাহেব ভেবেছিল তাই পূর্ববঙ্গে যদি গুরুচাঁদ ঠাকুরকে একবার খ্রিস্টান বানানো যায় তাহলে পূর্ববঙ্গের অর্ধেক মানুষ খ্রিস্টান হয়ে যাবে, এর বিকল্প আর কিছু নাই। কিন্তু মীর সাহেব জানতো না যে আমি খ্রিস্টান বানাতে যাই আমি নিজেই মতুয়া হইয়া যাব। যখন এলো ওড়াকান্দির বাজারে, তখন দুর্গা প্রতিমা ছিল ওড়াকান্দির বাজারে। একটা দুর্গা প্রতিমা দেখার পরে মীর সাহেব ডাক দিয়ে বলে, গুরুচাঁদের ঠাই, ঠাকুর আমার কথা নিবা? ওই যে দুর্গা প্রতিমাটা দেখা যাচ্ছে ও কি কথা বলে? আমার একটু বলবা, তোমার তো সবাই ভগবান কয়, এই যে পরীক্ষা চলছে, কেন ভগবান কয় শোন। গুরুচাঁদ ঠাকুর বলে, তাই হা কথা কয়। বলে মাটির মূর্তি কথা কয়? হ্যাঁ কথা বলে। সত্যি বলে? বলে হ্যাঁ বলে। বলে একটু দেখান সভাতলে। দুর্গা প্রতিমা চোখের জল ফেলে, মাটির প্রতিমাও কাঁদে, একটু দেখানো যায়? গুরুচাঁদ ঠাকুর বলে, আমার দেখতে হবে কেন, আপনি দেখেন না ও কাঁদছে। মীর সাহেব যখনই পলক ফেললো, পলক ফেলা মাত্র দেখে তাই মাটির প্রতিমার চোখ দিয়ে টপ 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 করে চোখের জল ঝরতেছিল। মীর সাহেব চিন্তা করলো, যে মানুষ মাটির প্রতিমা কাঁদাতে পারে এ তো সামান্য মানুষ নয় চরাচরে। মীর সাহেব তখন টান টান হয়ে পড়ে গেল বাবা গুরুচাঁদের পায়, ডাক দিয়ে বলল, তাই আজকের থেকে মেনে নিলাম তুমি স্বয়ং ভগবান ভোলানাথ গোসাই। মনে আছে ভাবো, শশীভূষণ যেভাবে চাকরি পায় আমি সেই ব্যবস্থা করে দেব। এই নবশূদ্র সমাজের প্রথম চাকরি 1906 সাল গুরুচাঁদ ঠাকুরের পুত্র শশীভূষণ প্রথম চাকরি পেল। এর আগে অল ইন্ডিয়া বেসিক কারো কোনো চাকরি ছিল না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি তো ষোলোই বলছি নাকি, যাতে সবাই বোঝে। 1906 সালে প্রথম চাকরি হলো, ট্রান্সফার হয়েছিল শিলিগুড়ি। জ্যেষ্ঠ পুত্র প্রথম শশীভূষণ ঠাকুরের চাকরি হয়। এর আগে একজন নমস চাকরি নাই। তাহলে আজকে যে গুরুচাঁদের জন্য নমশূদ্র চাকরি পায়, এই নম চাকরি পাওয়ার পরে যদি তারে ভুলে যায়, এর মতো বেঈমান আর কেউ আছে না? কে জানে? আপনি কৃষ্ণ ভজেন, কালী ভজেন, যাই ভজেন না কেন, আপনাকে অন্নদাতা, আপনাকে স্বচ্ছভাবে বাঁচার জায়গা যদি কেউ করে দিয়ে থাকে, সে আমার গুরুচাঁদ ছাড়া আর কেউ নয়। আমার কথা হচ্ছে তাই, আপনার ইষ্ট থাকতেই পারে, আপনি কৃষ্ণকে বসতে পারেন, কালীকে বসতে পারেন, কিন্তু যিনি আপনার অন্ন জোগাড় করে দিলেন, আপনার কি উচিত নয় আপনার ওই চাকরিতে বসার আগে অন্তত একবার হলেও গুরুচাঁদের পায়ে একটা প্রণাম দেওয়া? এই মানুষ কত বড় স্বার্থপর হয়, নিজের জমি বিক্রি টাকা দিয়ে দিল। ব্রিটিশ সরকার থেকে 20 টাকা ট্যাক্স দিয়েছিল। নমশূদ্র সমাজের সরকারি মারফতে প্রথম ট্যাক্স কে দেয় জানো? ও যে নম চাকরি করে ওর কাছে যেয়ে শুনবা, যেটা মানে না ওইটার কাছে যে শুনবা। প্রথম ট্যাক্স, সরকারি ট্যাক্স নমশূদ্রদের মধ্যে যিনি প্রথম প্রদান করেন তিনি গুরুচাঁদ ঠাকুর। উনি নিজে সেদে 20 টাকা দিয়েছিল। ব্রিটিশ সরকার বলল যে মানুষ সেদে সরকারি ট্যাক্স দেয়, এরকম জীবনে দেখি নাই। গুরুচাঁদ ঠাকুর বলে, ওই বাউনরা বলে আমরা নাকি সরকারি কিছু মানি না, তাই ট্যাক্স দিয়ে বোঝালাম যে আমরাও সরকারের রুলস মেনে চলি। ভাবতে পারো ওই চন্ডালগুলি মোছার জন্য কত কি ঘটেছিল। একটু বলবো কি, একটু বলি। ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিল মিস্টার গেট। আমার গলাটা ভালো থাকলে আরো ভালো শোনাতে পারতাম রে বাবা। যজ্ঞে কি করবো, এ তো আর আমারও দোষ না, তোমরাও আফসোস করিও না। ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিল মিস্টার গেট। উনি তখন চাকরি করছে পাঞ্জাবে। মীর সাহেব গুরুচাঁদ ঠাকুরকে বলল, তাই এই চন্ডাল গালি মুছতে গেলে
আগে সেন্সাস রিপোর্ট তোলা চাই। সেন্সাস রিপোর্ট তুলব কিভাবে? এই সেন্সাস রিপোর্ট তুলতে তখন লাগবে 35 টাকা। 35 টাকা মানে কি? আমরা যখন, আমি অন্তত আমার বয়সে আমি যা পড়েছি, করা, গন্ডিয়া, সৎকিয়া, বুড়ি, রতি, আপনারা তো পড়েছেনই অবশ্যই, ঠিক কিনা? তা তখন একটা জোনের দাম কত? একটা জোনের দাম কত? রবি কথা কোস না কেন? কয় টাকা অব্দি তুই জন দিয়েছিস? ইস, হাসিয়ে পড়। তাহলে তখন 35 টাকা মানে একটা বৃহৎ বিষয়। সেই 35 টাকা কেউ দেবে না। আমরা আর একজন লোকের কাছে আছি, দিনা, তিনি হচ্ছেন প্রহ্লাদ। এনার বাড়ি ছিল তালতলা বিচরণ পাগলের বাড়ির পাশে। প্রহ্লাদ বলল, গুরুচাঁদের ঠাই, বাবা আমার জাতের মানুষ যখন রাস্তা দিয়ে যায়, এদের যখন চণ্ডাল বলে গালি দেয়, আমি বড় ব্যথা পাই। তাহলে চণ্ডাল গালি মুছতে যদি 35 টাকা লাগে, আমি দিলে অসুবিধা কোথায়? গুরুচাঁদ ঠাকুর বলে, তোর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কয়টা নমো প্রহ্লাদের নাম জানে? এই প্রহ্লাদ যখন গুরুচাঁদ ঠাকুর টাকা আনতে গেল, প্রহ্লাদ বলল, এত টাকা আমি দিতে পারবো না। বলে কেন? বললে, নমো কি আমি একা হব নাকি? আর কয় শালা কি করবে? টাকা সবার ভাগ করে দিতে হবে। গুরুচাঁদ ঠাকুর বলে, তাই টাকা দেওয়ার কথা তোর, তুই সত্য কথা বলেছিস আমারে। তুই যদি প্রথমে বলতি 5 টাকা দেবো, আমি তাই নিতাম। সত্য রক্ষা করা চাই। আমার বাবার প্রথম বাণী, সদা সত্য কথা কহিবে। সত্য রক্ষা কর, টাকা দে। টাকা দেবে না, 5 টাকা দিল। টাকা ফেলে দিয়ে গুরুচাঁদ ঠাকুর তালতলা খালের উপরে দিগম্বর হয়ে দাঁড়ালো। সেই বিরাট মূর্তি ধরে যখন দাঁড়ালো, নৌকার বৈঠা দিয়ে দিল বাড়ি। জলে যেই বাড়ি দিল, তুফান উঠে গেল। যে খালে জল শূন্য ছিল, সেই খাল জলে পরিপূর্ণ হয়ে গেল। তালতলা গ্রাম টলটলমল করছে। ওরা সবাই বুঝতে পেরেছে আজকের কারো বাঁচার উপায় নাই। প্রহ্লাদ তাড়াতাড়ি 35 টাকা নিয়ে গুরুচাঁদের পায়ে দিয়ে বলে, বাবা ক্ষমা করো। বলে, প্রহ্লাদ আমি তোর পয়সা নিতাম না, কিন্তু সত্য রক্ষা করতে হবে। আজকে যদি আমি তোরে এই সত্যটা রক্ষা না করতাম, তাহলে জগৎবাসী আমার কাছে কি শিক্ষা পেত? কথা দিলে যেন কথা নচ্চর না হয়। আর এখন মতো আগের মধ্যে দেখবা, দাদা বাড়ি মৎসব করবো, দলটা নিয়ে যাইও, যাবানি। 100 দল নৌতো দিলি 20টা দল হয়, 80 জনের কথার দাম নাই। ভুল বলছি কি আমি? কেন তা থাকবে কেন? আগে সত্য রক্ষা করো। ধর্ম রক্ষা করতে গেলে আগে সত্য রক্ষা করা চাই। কি বলবো, সবাধারে বসে শোনেন নারী নরে। ওই 35 টাকা নিয়ে তখন গেল সরি, সেন্সাস রিপোর্ট তুলল। সেখানে এমন কিছু লেখা থাকলো যে এই নমশূদ্র যারা, এই চণ্ডাল যারা, এরা সমাজের কোনো কিছু মানে না। এরা সমাজের রীতিনীতি কোনো কিছুর মধ্যে নাই, অতএব এরা চণ্ডাল, এরা কোনো নমশূদ্র জাতি হতে পারে না, এরা ভদ্র না। গুরুচাঁদ ঠাকুর অনেক কষ্ট করে বিপিন কর্তা, দেবীচান কর্তা এদেরকে ধরে বিধবা বিবাহ দিয়েছিল, যে আমার সমাজে বিধবা বিবাহ হয়। বাল্য বিবাহ বন্ধ করলো আমাদের মধ্যে গুরুচাঁদ ঠাকুর। বসে শোনেন নারী নরে, সমস্ত সামাজিক ক্রিয়াকর্ম দেখালো ব্রিটিশ সরকারের। যখন ব্রিটিশ সরকার দেখলো, তাই মীর সাহেব গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে কয়খানা চিঠি লিখে দিল। সমস্ত নমশূদ্রদের দিয়ে চিঠি পাঠালো কোথায়? মিস্টার গেটের কাছে, যিনি সেন্সাস রিপোর্ট দেখাশোনা করেন। মিস্টার গেটের কাছে চিঠি দিয়ে বলল, তাই পূর্ববঙ্গে নমশূদ্র নামে এক জাতি আছে, তাদেরকে চণ্ডাল বলা হয়। মূলত তারা চণ্ডাল কেউ নয়, তারা সমাজের সমস্ত কিছু মানে, তাদের চণ্ডাল গালি কেটে দিয়ে যেন নমশূদ্র লিখে দেওয়া হয়।
মিস্টার গেট যখন চিঠি পেল, কথাটা ধৈর্য ধরে শোনে, ঝামড়ি এই দিক টাকা, আমার ভাও কথা বলতে টাকা দেয় নাই। যে কথা শুনলে তোমাদের কিছু কাজ হয়, যে ইতিহাস আমার সমাজের মানুষ জানা দরকার, আমি বলছি তাই। তাই তো বাজে কথাটাও কইছি বাবা, আমি কোনো বাজে কথা আমি বলিনি। যখন এই চিঠি মিস্টার গেটের কাছে গেল, মিস্টার গেট তখন একটা চিঠি করল। তখন তো অখণ্ড ভারতবর্ষ, ভারত বাংলাদেশ তখন ভাগাভাগি হয় নাই। ওখান থেকে চিঠি পাঠালো পূর্ববঙ্গে। এই সেন্সাস রিপোর্টের মারফত অনুসারে পূর্ববঙ্গে যিনি জাতিতত্ত্বমালা গ্রন্থ দেখাশোনা করে, তার নাম ছিল মহেশ ন্যায়রত্ন। ইনি ছিলেন একজন ব্রাহ্মণ। দেখেন ওরা যে আমাকে কত দফা সারিছে। ওই মহেশ ন্যায়রত্নকে চিঠি লিখে পাঠিয়ে দিয়ে বলেছিল, তাই পূর্ববঙ্গে নমশূদ্র নামে জাতি আছে, ওদের চণ্ডাল গালি কেটে দিয়ে নমশূদ্র লিখে দেওয়া চাই। মহেশ ন্যায়রত্ন তার উত্তরের প্রত্যুত্তরে চিঠি লিখে পাঠালেন, পূর্ববঙ্গে কোনো নমশূদ্র জাতি থাকে না, অন্তরে করো ধারণা, এ তোমরা জানো না। পূর্ববঙ্গে চণ্ডাল নামে এক জাতি থাকে, তারা সমাজের কোনো রীতিনীতি মানে না। এই যখন বলে দিল, বসে শোনেন জ্ঞানী দল, গুরুচাঁদ ঠাকুর ক্ষুণ্ণ হয়ে গেল। তাহলে আমার এই জাতিকে নমশূদ্র আর লেখা হলো না। মির সাহেব বলল, তাই ভয় নাই, আমি আছি তো। অল ভারতবর্ষে যত খ্রিস্টান মিশনারি ছিল, সমস্ত খ্রিস্টান মিশনারি থেকে তখন চিঠি করা হলো। সমস্ত চিঠি করে তারা মিস্টার গেট সাহেবের কাছে বললেন, নমশূদ্র নামে জাতি আছে, মহেশ ন্যায়রত্ন একজন ব্রাহ্মণ মানুষ, যাতে এরা নমশূদ্র টাইটেল না পায়, সে প্রতিহিংসা বশত আপনার কাছে ভুল সিদ্ধান্ত দিয়েছে। তখন মিস্টার গেট চিঠি করে পূর্ববঙ্গের লোক পাঠায়। যখন অ্যানালাইসিস করলো, তদন্ত কমিটি বসে যখন বাংলাদেশের লোক গেল, তারা গিয়ে দেখলো তাই নমশূদ্র নামে লোক আছে, কিন্তু মহেশ ন্যায়রত্ন ব্রাহ্মণ বলে এরা যাতে আজীবন চাড়াল থাকে তাই ভুল লিখে দিয়েছে। তখন মিস্টার গেট চিঠি লিখে গুরুচাঁদ ঠাকুরকে জানালেন, ভয় নাই, আপনাদের উপরে অত্যাচার করে ব্রাহ্মণ যারা, আমার হাতে তারা পড়েছে ধরা। আপনার কথায় আমি দিলাম সারা, ভয় নাই। আগামী 1911 সালে লোক গণনার ক্ষেত্রে সেন্সাস রিপোর্টে লোক গণনা যখন হবে, অন্তর দিয়ে দেখেন ভেবে, সেই দিন আপনাদের চণ্ডাল গালি কেটে দিয়ে আপনার জাতিকে নমশূদ্র টাইটেল লিখে দেওয়া হবে। আজকে যদি এত কিছু না করতো, পোড়া কপালে শিশির যতই ভালো গান গাক, এই শিশির ওই রাস্তা দিয়ে বললে আমারই বলতো, ওই দেখ সারালে সলজাস। তাহলে এটা একমাত্র যদি কেউ করে থাকে, সে আমার বাবা গুরুচাঁদ ছাড়া আর কেউ নয়। তারে ভগবান কবে না? তিনি অবতার অনুক্রমে যেমন ভগবান, তিনি কর্ম অনুসারে আমার কাছে আমার ইষ্ট দেবতা আমার ভগবান। যাক, এইবার মনে আছে বাবু, ছোট্টটা সুর ধরি, একটু সুরে সুরে কথা কব দাও। বাবা গুরুচাঁদ, ও যদি শান্তি ধামে যাবি, 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 নিঃস্বার্থ গুরু দত্ত পরমাত্ম অর্থ পাবি, শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি।
যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে। নিঃস্বার্থ গুরু তত্ত্ব, নিঃস্বার্থ গুরু তত্ত্ব, ওরে নিঃস্বার্থ গুরু তত্ত্ব, পরমার্থে অর্থ। ভাবি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে, যদি শান্তি ধামে যাবে। প্রবৃত্তি মহিষী তারে নির্বাসন করিবি, ওরে নিবৃত্তি মহিষীর সঙ্গে, নিবৃত্তি মহিষীর সঙ্গে পরম রঙ্গে কাল কাটাবি। শান্তি ধামে যাবি, শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। নিত্য ধন বল যাবে, রয়েছে শান্তিপুরে, শান্তিমার স্নেহাগারে গেলে দেখা পাবি। পাবি সে যে শান্তি মা সাধনের ধান, প্রাণ সবে তাই দিবি, ওরে প্রাণ সবে তাই দিবি। ওরে এক মন দিলে সে ধন মেলে, এক মন দিলে সে ধন মেলে, ওরে এক মন দিলে সে ধন মেলে, প্রেমানন্দ সুখে রবি। শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। সুজন্ম নো জানবে যে শান্তিপুর চলো ধেয়ে, ত্রিবেণী আড়াইয়ে প্রেমের জুয়ার পাবি। পাবি আর শ্রদ্ধা পালন অনুরাগ মাস্তুর বাদাম টেনে দিবি, ওরে টেনে দিবি। ও জুতের হালির কথা ঠিকই রাখি, জুতের হালির কথা ঠিকই রাখি, শান্তিপুরে নাও লাগা। শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। মাধুর্য ভক্ত যে জন শান্তিপুরের মহাজন, ওরে বিলাচ্ছে বিলাচ্ছে অমূল্য ধন, আয় তোরা কে নিবি। আর পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি। পবিত্রময় দেহ হলে সেই যে প্রাপ্ত হবি। ওরে অপবিত্র দেহ হবে, ওরে অপবিত্র দেহ হলে সন্তান বঞ্চিত হবি। শান্তি ধামে যাবি, শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি। শান্তিপুর ভাবের পাগল, আমি এখানে এসে
স্টেশনের ওই পাশে একটা হোটেলে গিয়েছে খেতে। উনি আছে কিনা এখানে জানি না, আমি আমারে বলল, দাদা ওই সাইডটায় একটা হোটেল আছে না অটো স্ট্যান্ডের কাছে, মালা টালা পরে টরে উনি খুব মোটা করি। আমার বলছে, দাদা কয় পাগলে যা দফা সারতেছে। আমি বললাম, কোন পাগল? বলে, কিছু পাগল বেরোইছে যারা নাম দেশে পাগল, যে মাতাম দিতে আসবে গামছা টামছা পরে হবে, আবার যেই বাড়ি যাবে স্যুট প্যান্ট পরে যখন ট্রেন উঠবে আর সেনার কায়দা নাই, সেই পাগল তখন বেতাল হয়ে যায়। বলে, দাদা এই পাগল কি সেই পাগল? কি নাম আমি বলতে পারবো না, মোটা করে সেনছ তো নাকি? ভুল করছি না তো আমি? তাই ঠিক আছে। আমি বললাম, ভাই শোনো, পাগলের ডেফিনেশন দিয়েছে অশ্বিনী ঘোষাই। প্রেমের পাগল সাজলি না মন, কিসে মিলবে গুরু বস্তুধন। তবে এই যে পাগল, সব পাগলের ডেফিনেশন আমি জানি না দাদা। অশ্বিনী ঘোষাই লিখেছে, নিরাশ্রয় সারা ভিটায় রয়, কারো আশ্রয়ে থাকে না। নিরাশ্রয় মানে কারো আশ্রয় সে থাকবে না। আপনার বাড়ি যাবে, এক দণ্ড হয়তো খাবে, আপনি পলক ফেরানো মাত্র সে যে কনে চলে যাবে, আপনি আর খুঁজে পাবেন না। আর এখনকার পাগলরা যে ফুটিয়ে বসে থাকবে, তারপরে যখন ওই মাতাম হবে ওই সময় গামছা টামছা পরে পাগল হয়, আবার একটু পরে স্যুট টুট পরে টরে কি এমনি এদের নাম টাম কাও, এই পাগল টাগল টাইটেল দিয়ে, এই টাইটেল গুলোর একটা বদনাম হয় না নাকি? আমি ভুল বলছি নাকি? আচ্ছা, সে একবার পাগল হয়ে যাবে, যে একবার পাগল হয়ে যাবে তার ভাব কেমন হবে জানো? এসব যদি এরা পরে, তাহলে এরা সাজে না, এরা সাজবে না, এরা নিজেরাই সাজবে না, এরা পড়ে না, এরা নিজেরা পড়ে না। একে যখন পাগল করে ডাক দেয় তখন এরা বারণ করে না কেন, যে ওই টাইটেল আমার দিস না, তোরা এইসব লিখতেছিস কেন আমার নামে? ওর নিজে বারণ করা উচিত। একটা পাগলের ঘটনা শোনো, পাগল ওই কেমন। হীরামন পাগল একটা নেংটি পড়া থাকতো। মৃত্যুঞ্জয় হীরামনকে দেখছে, হীরামন জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, দূর থেকে দেখতেছে হীরামন জলের উপর দিয়ে হাঁটতেছে। মৃত্যুঞ্জয় যেই ধারে ধারে গেছে, হীরামন কাজে মৃত্যুঞ্জয় ডুবে গেলাম, ডুবে গেলাম, মৃত্যুঞ্জয় কয় যে সালাকি কার কাছে করিস, শালা তুই একটু আগে জলের উপর দিয়ে হাঁটতেছিলি। হীরামন মৃত্যুঞ্জয়রে বলল, তুই তো জানিস, তুই তো আমার আপন ভাই, তুই জানিস অন্য কেউ জেনে নিলে তারে ধরে রাখা হয়ে যায় দায়, এই জন্য এগুলো কাউরে দেখানো যায় না, বুঝিস না? তাহলে কত গোপনে ছিল এটা। বলে, মৃত্যু নিয়ে তুই দেখছিস, কাউরি কোষ না। যেই মৃত্যুন ধারে গেছে কয়েছে ডুবে গেলাম, তোর নৌকায় নে না, এই আমি ডুবে গেছি। এত সময় কিন্তু জলের উপর দিয়ে চড়ে বেড়াইছে, দেখেছ? নেংটি পড়ে গেল, তা নেংটি পড়িয়ে
হীরামন পাগল লেংটি পড়া আছে বলে হ্যাঁ সেই ভক্ত হীরামন বললো যে তোর বাড়ি আমি যাই, বলে না আমার বাড়ি মেয়ে ছেলে টেলে আছে ওই অবস্থায়। হীরামন কয় যে ওরে শালা তোর বাড়ি আমি যাবো না, আমি আমার মাসি বাড়ি হয়েছে সূর্যনারায়ণ ওকে বাড়ি যাব। ওই বাড়ি গিয়ে ওই ন্যাংটি পড়ে হীরামন পাগলামি আরম্ভ করেছে। মেয়ে ছেলে সব দাঁড়ায় আছে, হীরামনের নৃত্য দেখছে, কারো মধ্যে লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই। পাগল লেংটি ছিঁড়ে ফেলে দিল। ওই যে পোড়া কপালে কইছিল বাড়ি নেব না, ওই পোড়া কপালে দাঁড়ায় রয়েছে, ওরা দেখাচ্ছে। লেংটি ছিঁড়ে ফেললো, তারও গোসাই ওই সেরা লেংটি মাথায় বাঁধল। যার যার যত রোগ ছিল ওই নেংটি বাঁধা মাত্র রোগ ভালো হয়ে গেল। আপনি ভাবতে পারেন ওই নেংটি বাঁধা মাত্র সব ভালো হয়ে গেল। পাগল লেংটি ছিঁড়ে দিল। পাগল ইশারায় বলতেছে ওইতে রে বলছিলাম তোর বাড়ি যাব তুই নিলি না আমার। পাগল তো এরা রে। ওরাকান্দিতে যেদিন ওরাকান্দিতে হীরামন পাগলা গেল, একটা ছেলে একটা মেয়ে আকাম করতেছিল। দূরের চুলির মুখ ধরে এনে বাবা হরিচাঁদের কাছে দিল, বাবা এরা না ওরাকান্দি সেই আকাম করতেছে, এই দুই শালা শালি ওরা আকাম করার জায়গা পায় নাই, ওরাকান্দি এসে করতেছে। আমার ঠাকুর কয় যে এত কিছু তুই দেখতে যাস না, তাহলে তুই থাকতে পারবি না, তুই জায়গার মানুষ জায়গায় যা। ওই যে ঠাকুর নির্দেশ দিল, হাঁটা দিল। পাগল ওই যে শুনলো, হাঁটা দিল। ঠাকুর বললো দাঁড়াবি না, বলে না রওনা দিছি। ওই যে হীরামন চলে গেল, গেলতে গেল আর ফেরে নাই। এত সোজা। বলি এগুলো যখন হবে, এত কিছু যখন আমি দেখতে পারবো না, এ দেশে আর থাকবো না, রওনা দিলাম। ওই যে হীরামন পাগলা বেরিয়ে গেল। অশ্বিনী গোসাই লিখলো নিরাশ্রয় সারা বিটায় রয়, নাই তার গুরুজন আর ভয়। কখন হাসে কখন কাঁদে, কখন দোলায় ভয়, কখন বিরাচারে হুঙ্কার ছাড়ে। এমন ভাবে হুঙ্কার দেয় মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে, আবার কখনো এমন ভাবে কাঁদে মনে হয় যেন পৃথিবীতে তার কেউ নাই। প্রেমের সাথে নাই সম্বন্ধ, পাগল সাজলে কি ভাবে? আরে পাগল করে তো প্রেমে, ওই লাভালাপিটি পাগল করে নাকি? সাধন ভক্তি, সাধন ভক্তি, সাধন ভক্তিকে দুই ভাগে বিভক্ত করে। একটা রতিভাব, একটা রতি ভক্তি, আর একটা ভাবের ঘরে যে ভক্তি। এই রতিভাবের ভক্তিকে সাধন ভক্তি বলে। সাধন ভক্তি প্রকট আকার ধারণ করলে অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা ছেড়ে দেব আমি। সাধন ভক্তি প্রকট আকার ধারণ করলে তখন হয় প্রেম। পাগল কখন হয়? প্রেমের গাঢ়তা, প্রেম যখন একটা গাঢ়তায় পৌঁছায় তখন হয় স্নেহ।
এই স্নেহ ঘনীভূত হলে তার থেকে তৈরি হয় মান। মান ঘনীভূত হলে তখন তৈরি হয় প্রণয়। দুজনের মধ্যে প্রণয়ের খেলা খেলতে প্রেমের ভাব আরো প্রকট আকার ধারণ করে। তার প্রাপ্তি গিয়ে দাঁড়ায় কিসে জানো? রাগ। কেউ কাউরে ভালোবাসলে তার উপরে রাগ দেখায় না? আচ্ছা, রাগ সবার পরে সবাই দেখায় নাকি? তোমার উপরে আমি রাগ দেখাবো নাকি? তোমার ভালোবাসি না সাথে কি রাগ দেখাবো তোমার উপরে? ঠিক কিনা? বউ রাগ দেখায় না? স্বামী স্ত্রী দুইজন গন্ডগোল বাঁধাইছে। স্বামী বাজারে যাবে, এখন বউটা স্নান করে রান্না করে ঢুকে চুল টুল আশ্রয়, দুইজনে গন্ডগোল হয়েছে রাত্রির বেলা। একটা সল আছে, সলের নাম হচ্ছে সাধন। সলের বাবা ব্যাগাতে নিয়ে বলতেছে, ও সাধন, স্নান করে আসলাম, ভাত দেয় না কেন? বুঝলে কথা কিভাবে আসছে? ও সাধন, স্নান করে আসলাম, ভাত দেয় না কেন? সাধনের মা করছে, ও সাধন, হাড়ি ভরা ভাত বাড়িয়ে খায় না কেন? কি রাগ চলতেছে বলছো? ভাই কিনা রে, ভাই কিনা? তোমাকে বাড়ি বলে রে ভাই না, না? এই ভালোবাসা না থাকলে এই রাগ হয়। এ সাধন, জীবনে ভাত বাড়িয়ে খাই নাই। সাধনের মা করছে, ও সাধন, অত জঞ্জাল বাঁধালি আর ভাত বাড়িয়ে দেওয়া যায় না। সাধন রে ব্যাগ গেল কনে, তা তো কয় না। সাধনের মা করছে, সাধন, বেড়ার উপরে ব্যাগ রয়েছে, তা তো দেখে না। সাধন কয় যে ভঙ্গি না রে, দুইজন কথা কও, কথা কও। যত ভালোবাসবে তারপরে তত রাগ হবে। রাগের ঘনীভূত অবস্থা অনুরাগে পৌঁছায়। পাগলে তো সোজা হয় নাকি? অনুরাগের পরম শেষ প্রাপ্তি ভাব। এই ভাবের পরম প্রাপ্তি, প্রেমের শেষ স্তর, ভাবের শেষ প্রাপ্তি, তারে কয় মহাভাব। আর সেই মহাভাব হলে তখন সে পাগল হয়ে হরি বলে, হরি 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 হরি। সেই পাগল আমার গোলক তারক মহানন্দ হীরামন। এদের হচ্ছে একই স্তর। আমাদের মধ্যে একটা ভাব আছে স্থায়ী ভাব, আর একটা অস্থায়ী ভাব। যারা পাগল হয় তাদের ভাবটা স্থায়ী ভাব, একইভাবে চলবে। এখন গামছা, একটু পরে স্যুট প্যান্ট, এইসব এখন একরকম, একটু পরে আর একরকম, হ্যাঁ না? ওই একইভাবে চলবে। সেই স্থায়ী ভাবের কোনো পরিবর্তন হয় না। অশ্বিনী গোসাই তাই লিখেছে, শান্তিপুর ভাবের পাগল, ভাবের পাগল প্রেম রসে হয়ে বিভোর। ও
ওরে করতেছে প্রেমের কল্লোল, তোরা দেখলে পাগল হবি হবি আর হরি হরি বলে বহু তুলে সেই দলে মিশিবি হরি বলে সেই পাগলের সন্ধনি আর সেই উলুধ্বনি। সংসার মনে আর সেই পাগলে সঙ্গনি সেই পাগলের সঙ্গনি তাকি তঙ্গ দুলারি শান্তি ধামে যাবি যদি শান্তি যদি শান্তি ধামে যাবি যদি শান্তি ধামে যাবি পাগলের শিরোমণি তার উপরে আর কেউ নাই। যে করে সে করে, পাগলে পাগল করে। ওই পাগলের শিরোমণি আমার হরিচাঁদ গুরু, শান্তিপুর দিন রজনী, উদয় অক্ষয় রবি।